মাত্রায় যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে। দর্শক, আমরা জানি যে আর কিছু কয়েক ঘন্টা পরেই আমাদের সেই প্রত্যাশিত আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং নির্বাচনের সকল রকম প্রস্তুতি নির্বাচন কমিশনের এবং সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো যে নির্বাচনে অংশগ্রহণ করছে, ঠিক নির্বাচনের এই যে সময়টুকু, এটি অনেক গুরুত্বপূর্ণ সময়। আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের পরিবেশ কেমন থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো নাটকীয় ঘটনা ঘটে কিনা, এবং সার্বিক নির্বাচনের দিন কেমন ভোটাররা আসবে, কেমন নির্বাচন হবে, সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। এবং এই নির্বাচনের চ্যালেঞ্জগুলো কি দেখছি সে বিষয়ে কথা বলার জন্য আজকের আমাদের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা। দর্শক, আমরা নির্বাচন কেমন হবে এই শিরোনাম রেখেছি। আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আয়োজনে। আর শুরু করব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়েই। আমি একেবারেই যেভাবে আমরা শিরোনামটা রেখেছি যে কেমন হবে নির্বাচন, এটি একটি সামগ্রিকভাবে আপনার একটা মন্তব্য নিতে চাই। যে নির্বাচনটি বলা হচ্ছে যে 16 বছর পর একটা নির্বাচন হচ্ছে, 5ই আগস্টের যেটা গণঅভ্যুত্থান বা বিপ্লব বলি, রাজনৈতিক একটা পরিবর্তনের পটভূমিতে নির্বাচন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ চিরাচরিত যে দল, শক্তিশালী দল ছিল, তারা নির্বাচনে নেই। এই পরিস্থিতিতে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনটি হচ্ছে, সবকিছু মিলে কি দেখছেন যে 12 তারিখে নির্বাচন আসলে কেমন হবে, তার প্রস্তুতি, আইন শৃঙ্খলা অবস্থা, ভোটারদের মধ্যে উৎসাহ, রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ববোধ, কর্মতৎপরতা, সবকিছুর আলোকে ছোট্ট করে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক প্রিন্স ভাই। দেখুন, যে নির্বাচন নিয়ে বাতাসে অনেক কথা বেরোচ্ছে, কথা ভাসছে। প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই একটা 16 বছর পরে একটা নির্বাচন, 14, 18, 24 এইরকম যেন একটা নির্বাচন না হয়, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। কিন্তু এর মধ্যে আপনি দেখবেন আমাদের রিটার্নিং অফিসার যারা ডিসি, তারা প্রিন্স ভাইয়ের কাছেও দেখলাম আসছে চিঠির কপিটা, তারা ইয়াদেরকে চিঠি দিচ্ছেন, আমাদের প্রার্থীদেরকে চিঠি দিচ্ছেন যে সকল 13 তারিখে সকাল 10টায় তারা যেন উপস্থিত থাকেন প্রার্থীরা। তারা নির্বাচনের রেজাল্ট একত্রীকরণ করে তারা আইনানুগভাবে রেজাল্ট ডিক্লেয়ার করবেন। এখন কথাটা হচ্ছে আমাদের দেশে প্রথাটা কি? প্রথাটা হচ্ছে প্রিজাইডিং অফিসার তার স্বস্বাক্ষরে, নিজ স্বাক্ষরে একটা রেজাল্ট শিট দেবেন, নাম্বার 1। নাম্বার 2, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে এই সকল প্রিজাইডিং অফিসাররা বস্তা সহ এবং রেজাল্ট শিট তারা জমা দেবেন। ওখানে যে প্রত্যেক প্রার্থীর যারা প্রতিনিধি আছেন বা এজেন্ট আছেন, চিফ এজেন্ট আছেন, চিফ এজেন্ট, পোলিং এজেন্ট না, পোলিং এজেন্ট হলে বুথে, চিফ ইলেকশন এজেন্ট আছেন, তারা প্রত্যেকে এই প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত রেজাল্ট শিটের সাথে এটা ঠিক আছে কিনা মিলিয়ে দেখবেন। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ইউনো তিনি যাহা ডিক্লেয়ার করবেন তার সাথে মিল আছে কিনা। এখন আমি আপনাকে বলি, গড়পুরা গরু সিঁদুরে মেঘ দেখলে তো ভয় পায়। তো এইখানে যদি ডিসি সাহেবরা যদি কোনো কীর্তি করতে চান 86 সালের মতো, আপনার মনে আছে কিনা 86 সালে এরশাদ সাহেব যেটা করেছিলেন, তো ওই নির্বাচনে অনেক কথা থাকতে পারে, বাট 86 সালে এরশাদ সাহেব যে এটাকে মিডিয়া কারচুপি বা মিডিয়া অভ্যুত্থান, মিডিয়াতে পাল্টে দেন তিনি রেজাল্ট, এইরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিপ্লবোত্তর কালে মানুষের যে ধৈর্য সহিষ্ণুতা যে পর্যায়ে তে আছে, এটা যে কি পরিণতি হবে, আমি মনে করি যে তারা প্রত্যেকে আগের মতো যে রেজাল্ট, একটা হচ্ছে প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করবেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ডিক্লেয়ার করবেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। রিটার্নিং অফিসার তো 2 থানায় হইলে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার 2টাকে একত্র করে উনি ডিক্লেয়ার করবেন পোস্ট অফিসের মতো। আর যদি একটা থানা হয় তাহলে তো আর কিছুই নাই, রিটার্নিং অফিসার কিছু করার নেই। তো এই জন্য আমি বলছি যে এই যে ঝামেলাটা বাঁধানোর যে স্টাইল চলতেছে, এটা যেন না হলে আমি ভয়াবহ অনেক পরিণতি আমার চোখের সামনে ভাসছে।
জি, আপনি চমৎকার বলেছেন যে একটা নতুন সিচুয়েশন এখানে আপনি বললেন যে 13 তারিখে সকালবেলা সকল ভোটগুলো একত্রীকরণ করার যে প্রক্রিয়াটা তার মধ্য দিয়ে ভোটের ফলাফল আসলে বিলম্ব হয়ে যাবে এবং সেখানে এক ধরনের কারসাজি করার সুযোগ আছে যেটা আপনি বলছেন। এখন কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি প্রশাসনকে এখানে জড়িয়ে এটা ভাবছেন কেন? 86 নির্বাচনে তখন এরশাদের অধীনে নির্বাচন হয়েছিল, এরশাদ সেখানের নির্বাচনের একজন প্রার্থী ছিলেন বা তার দল ছিল, কিন্তু এখানেও তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, ফলে তারা কার পক্ষে কার বিপক্ষে ভোট জালিয়াতি করবে বা কারসাজি করে এটা রায় ঘোষণা করবে, এরকম কোনো সুযোগ আছে কিনা আসবো আপনার কাছে। প্রিন্স ভাই, আপনি কি মনে করেন যে নির্বাচন কেমন হবে? আমরা একটু বক্তব্য উদ্ধৃত করতে চাই যে আজকে তারেক রহমান তিনি একটি জনসভায় বলেছেন তার ভোটারদের উদ্দেশ্যে যে একেবারে ফজরের নামাজ পড়তে হবে নির্বাচনের বুথে গিয়ে, কেন্দ্রে গিয়ে, নির্বাচন বুথে গিয়ে। অন্যদিকে জামাত ইসলামের যে আমির তিনি বলেছেন যে পাহারা দিতে হবে, একেবারে ফলাফল ঘোষণা করে বিজয় না ঘোষণা পর্যন্ত পাহারা দিতে হবে, আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই যে পাল্টাপাল্টি যে বক্তব্য, আসলে কে কার বিরুদ্ধে পাহারা দিবেন এবং কেন এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি মুশাররফ ঠাকুরকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, আমি পরিষ্কার করে বলি যে এই ধরনের রাজনীতিতে দেখবেন যে যারা মনে করছে যে ক্ষমতায় যাচ্ছি বা কাছাকাছি, তারা এই কথাগুলো বলেন। আমরাও সাধারণভাবে এবারও বলছি, কারণ এইবারের নির্বাচনে আমি একটু পরে হয়তো অন্য কথাগুলো বলবো, শেষ কথাটা বা একটু বলি আপনার এই কথা ধরে, যে নানা ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা যেহেতু বলছে মানুষের মধ্যে গুঞ্জন, সুতরাং যারা ভোট কেন্দ্রে যেতে চায়, বলতেই আমরা চাই সবাই আসুক, যথাসময়ে যে ভোট দিতে পারে, এবং পাহারার কাজটা এটা সাধারণ ভোটারদেরই করা দরকার বলে আমরা মনে করছি, আমরাও সেই ব্যাপারে উদ্বুদ্ধ করছি। সুতরাং ওই কথার থেকে আমি গুরুত্ব দিতে চাই কোথায়, যেমন উনি যেখানে শেষ করলেন সে ব্যাপারে আমি শতভাগ একমত। যদি নির্বাচন 12 তারিখ, মাত্র কয়েক ঘন্টা পরে, যদি বলছেন কেন, এখনো কি সংশয় আছে? না, আমি আসছি। হ্যাঁ, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আপনি রেজাল্ট ঘোষণা ক্ষমতায় না যাওয়া পর্যন্ত অলওয়েজ সংশয় থাকবে। তারপরও আমি বলি, ধরেন 12 তারিখে, মানে বলছি সময় তো কম, 12 তারিখে ভোট দিতে যাওয়ার পরে এইখানে নানা ধরনের সংকট তো রয়ে গেছে। আমি আগের সংকটটা একটু পরে আসি। যে ধরেন ভোট কেন্দ্রে একটা বিরাট লাইন, কিউ শো হইল, মানে এআইয়ের ব্যবহার, আপনি ওখানে বসে থাকতে থাকতে নানা ধরনের মতাদর্শিক চিন্তা মাথার মধ্যে ঢুকলো। যারা বাইরের আছে তারা বললো যে এই ভোট কেন্দ্রে যাবো, একটু ফাঁকা হলে যাই, ফাঁকা আর হলো না। এইরকম করতে করতে আপনি পার হয়ে গেল সময়। মানে যার যার তো ভাবতে পারে যে আমার দলীয় লোকগুলো এইটুক করলে সাধারণ মাস পিপুল আসলো না, মানুষের মধ্যে একটু উত্তেজনা তৈরি করলে নানা ধরনের সংকট হইতে পারে। তা আমি বলছি যে এই সমস্ত, বরঞ্চ আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি ওই কারণে যে আপনারা নিজের দায়িত্বে ভোট কেন্দ্রে যাবেন এবং যথাযথভাবে ভোট দেবেন, এবং চোখে চোখে রাখবেন যাতে যেটা ভোট দিচ্ছেন ঠিকমতো যাতে গোনা হয় এবং রেজাল্ট প্রকাশিত হয়। এইটাই হচ্ছে জরুরি কর্তব্য। কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে দেখেন, কারসাজির আমরা অনেকদিন ধরে বলে আসছি, আমি পরিষ্কার করে বলেছি যে নানা ধরনের যে গুঞ্জন শুরু হয়েছিল, এখনো আছে, এইটা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশন সরকারের, এবং এমন কিছু করা উচিত না যা গুঞ্জনকে তৈরি করে। এখানে যে উনি যেটা বললেন, আসছি গুঞ্জনের, যেমন ধরেন কারসাজির যদি বলেন বহু রকমের আছে, এটা বলতে গেলে তো সময় পার হয়ে যাবে, আমি সেটা না যাই। একটা তো হচ্ছে যে ওই যে ভোট গোনা, আপনি ডিলে করলে সংকট তৈরি হয়, অতীতে তো আমরা দেখেছি, এবং এইগুলো প্রধানত থাকে রিটার্নিং অফিসারের হাতে, একটা বড় ক্ষমতা থাকে আমরা জানি, আরেকটা থাকে পরে মিডিয়া কোর্ট জায়গায়, যার জন্য আমরা পরিষ্কার করে বলেছি, আমি তো এই কথা বক্তৃতাও করে বলছি যে ওই দিন রাত্রে অবশ্যই ভোট ঘোষণা করতে হবে। এর আগে দেখেন হঠাৎ করে ফল ঘোষণা করতে হবে, হ্যাঁ ফলাফল, আমাদের কি বলে একজন প্রেস সচিব বলল যে এইবার দেরি হবে, উনি বলার কে? এটা যখন বললাম উনি বলার কে, পরে দেখি নির্বাচন কমিশনের থেকেও বললো, যেটা আমাদের কাঙ্ক্ষিত না, এবং আমরা মনে করি যে কোনোভাবে এটা যাওয়ার দরকার নেই। তা ধরেন যখন এই আলোচনা উনি বললেন, তখন তো আমাদের ডিসি সাহেব, রিটার্নিং অফিসারদের এমন কোনো কাজ করা উচিত না যেটা নতুন করে প্রশ্নের সম্মুখীন হয়। ওনারা এই চিঠিটা দিলেন কেন? আমি ব্যাখ্যা দাবি করছি ওনার কাছ থেকে। তাহলে আমি বলছি এই ধরনের কাজের মধ্য দিয়ে আপনি গুঞ্জনটা দূর করতে পারবেন। আরেকটা যেমন জায়গাটা আমি বলি, দেখেন আপনি ভোট কেন্দ্রে যাতে ভোটাররা আসে, তার জন্য তো আপনাকে তো একটা ভয়ের ধারা বন্ধ করতে হবে, ভয় থাকা চলবে না। এবং ভয়টা কোথায় খেয়াল করেন, গরিব মানুষ, ধর্মীয় সংখ্যালঘু, তাদের কাছে ভয়টা কিন্তু আরও বেশি। কোথায়? যে ভোটটা দেব,
ভোটের রেজাল্ট কি হবে, তখন আমার পরে কি দাঁড়াবে, আমার জানমালের নিরাপত্তা কি হবে, কারণ আমরা বিভিন্ন সরকার এভাবে আশ্বস্ত করার চেষ্টা করছে যে আমি ভোটের বলছি যে আগে পরে practical। আমার আইন শৃঙ্খলা বাহিনী আমাদের মাঠে থাকবে, সেটা সেনাবাহিনী থাকলে ভালো। নিযুক্ত করা হচ্ছে, থাকলে আর ভালো। সকল রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা সরকারের আমি পক্ষ বলছি, থেকে। আমি বলছি যে তারা এইরকম দৃশ্যমান পদক্ষেপ নিশ্চিত করুক যাতে জনগণ আশ্বস্ত হয়। তাহলে কিন্তু আপনি এই যে কারসাজির যে ডালপালা গুঞ্জন হয়েছে এটা বন্ধ হয়ে যাবে। আমরা 12 তারিখে ঠিকমতো ভোট দিয়ে জনগণ যা চায় সেই ফলাফল নিয়ে আমরা ঘরে জি প্রিন্স ভাই, আমরা ছোট ছোট করে একটু আসবো মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা বেশ কিছুদিন থেকে বিতর্ক দেখছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নির্বাচন অংশগ্রহণ করছে সিপিবি, জামাতে ইসলামের মতো দলগুলোও কিন্তু বলেছিল কিছুদিন আগেও যে নির্বাচনের পরিবেশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, এরকম নানা কথা বলা হয়েছিল। আমরা দেখলাম যে আজকে পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? অন্যান্য নির্বাচনের সময় তো অনেক রকম সহিংসতা হয়, এবার বলা হচ্ছে যে সহিংসতার পরিমাণ আমরা মাঠে কম দেখেছি। সেটি কি আসলে একেবারে প্রতিদ্বন্দ্বিতার অভাব বোঝাচ্ছে, নাকি আসলেই সরকারের সাফল্য আপনি বলবেন এই ভালো আছে কিনা? ভোটের দিন কেমন থাকবে আপনার ধারণা? হিসাবটা হলো, আমি আপনাকে বলি যে এটা 91 সালে যেমন হওয়ার কথা ছিল, 91 সালে যেমন একজন পুলিশ 3 জন আনসার দিয়ে এক একটা কেন্দ্রের নির্বাচন হয়েছে এবং জাস্ট একটা সুতলি রশি টেনে দেওয়া হয়েছে, সবাই মানছে এটা। এবং গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে মানুষের কাঙ্ক্ষিত ভোটের অবস্থাটা এরকমই থাকে। তো এইখানে যে সমস্যাটা নতুন করে আসলো, গণঅভ্যুত্থানকে ছাপিয়ে গেল, সেটা হচ্ছে যে ধর্মের কার্ড খেলা। যেমন আপনি একটু আগে আমরা অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে দেখলেন যে একজন ব্যারিস্টার বলতেছে, আগে তুমি কি মরবা না মরবা, তো কবরে বেশি দিন থাকবা না মাটির উপরে বেশি দিন থাকবা, তো বেশি দিন থাকবো কবরে, তো কবরের ব্যবস্থা কি? তো আমি আপনাকে বলি, আমি স্পষ্টভাবে বলি যে মাটির নিচের যে বিজনেসটা আছে, স্বর্গে যাওয়ার বিজনেস, বেহেশতে যাওয়ার বিজনেস, জান্নাতে যাওয়ার বিজনেস, এটা আমরা নিজেদের ধর্ম অনুযায়ী করতে চাই, প্রথম কথা হচ্ছে। আর সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, বাংলাদেশের একবারে বিখ্যাত আলেম, সমস্ত আলেমেরদের মুরব্বী আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের আমির, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক, মুফতি আব্দুল মালেক, তারপরে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এরা সবাই বড় মুফতি বাংলাদেশে। তো এরা সবাই বলছেন যে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম, মুসলমানের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম। এবং তারা প্রত্যেকে বলছেন, তুমি যদি ইসলামের কোনো কিছুই বাস্তবায়ন না করো, তাহলে তুমি একটা সেকুলার নাম নাও না কেন, তুমি এই মুনাফিকি করছো কেন, ইসলামের নাম দিয়ে তুমি ভণ্ডামি করছো কেন, ওয়েস্টার্নদের সাথে তুমি বলছো যে আমি শরিয়া করবা না, আবার পাবলিকের কাছে বলতেছো শরিয়া করবা, এই মুনাফিকিটা বাদ দিতে হবে। তো এটা এরা বলছেন। তো এদেরকে গালিগালাজ করতেছেন কে? আমাদের আল্লামা ডাক্তার শফিকুর রহমান, উনি হচ্ছেন বিশাল আল্লামা, ওই আমাদের বাবুনগরীর মহিবুল্লাহ বাবুনগরীর এগেনস্টে, আল্লামা আবু তাহের, ওই ভুয়া অধ্যাপক মিয়া গুলাম পারওয়ার, তারপর আল্লামা পিনাকি ভট্টাচার্য, এরা হচ্ছেন এদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা প্রত্যেকে প্র্যাকটিসিং মুসলমান, নামাজ করি, আমরা যতটুকুন পারি ভাই মানুষের সাহায্য সহযোগিতা করি, জাকাত দিই। তো আমরা পরিষ্কার কথা বলি, আমাদের যারা ইসলামী ধর্মীয় মুরব্বী যারা আছেন আস্থা বাংলাদেশে, আমি যে কয়জনের নাম বললাম, মহিবুল্লাহ বাবুনগরী, আব্দুল মালেক, তারপর নুরুল ইসলাম অলিপুরি, হ্যাঁ, এনায়েতুল্লাহ আব্বাসী, এরা যেটা বলছেন আমার মনে হয় প্রত্যেক মুসলমানের এটা অনুসরণ করা উচিত। কারণ ওনারা বলছেন যে জামায়াতকে ভোট দেওয়ার সাথে ইমান এবং আমলের কোনো সম্পর্ক নাই। আমার কথাটা স্পষ্ট, এবং প্রত্যেকেই যেন এটা, আমি মনে করি যারা আমাদের প্রগ্রেসিভ পলিটিক্সে বিশ্বাস করেন তারা প্রত্যেক যেন স্পষ্ট করে বলেন যে আমাদের এই মুরব্বীরা বলেছেন যেটা একটা, আরেকটা হচ্ছে ধর্মীয় যে ভয় এবং প্রলোভন, ভীতি এবং প্রলোভনের কাছে কেউ যেন তার যে আমানত আছে, যে ভোটের যে আমানত বা দায়িত্ব, এই ভোটের আমানত বা ভোটের দায়িত্ব যেন সমর্পণ না করেন।
জি, ধন্যবাদ। আপনার এই রাজনীতিতে বা নির্বাচনে ধর্মীয় কার্ড ব্যবহার এটা তো নতুন নয় প্রিন্স ভাই, আপনারাও বিভিন্ন সময় রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে বেশ উচ্চকণ্ঠ ছিলেন, কিন্তু এবার কি আমাদের এই নির্বাচনে ধর্মের ব্যবহারটা একটু বেশি হয়েছে নাকি আপনি কাছে কি মনে হয়, এবং শেষ পর্যন্ত এই ধর্মের অনুভূতিতে মানুষ কি সাড়া দেবে বলে মনে করেন? না, আপনি যে দুইটা প্রশ্ন করেছেন, আমার বুঝটা প্রথমে একটু বলি। এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহারের ফলাফল তো মোটেই ভালো হয় না। ভোটে মানে রাজনীতিতে আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে কী ধরনের ন্যাক্কারজনক ভূমিকা তারা করতে পারে, এটি একটি দিক। আর এইখানে এই যে ধর্মীয় নামে যারা রাজনৈতিক অঙ্গনে আসে তখন তাদের যে ডিফারেন্সগুলো এগুলো তো স্পষ্ট, এবং আমাদের দেশের বিশিষ্ট জনরাই যারা এটাকে নিয়ে আরও বেশি গবেষণা করে তাদেরও কথা কিন্তু পরিষ্কার। আপনি দেখেন যে এইবারে তাহলে এই যে ব্যবহারটা, আমরা যদি বলেন রাজনৈতিক দলগুলো আমরা যে আরপিও করেছি সেখানে আমরা কি বলেছি? আমরা বলেছি যে না, রাজনীতিতে এটা ব্যবহার করা ঠিক না, এটা কিন্তু আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু তারপরে দেখলাম বিভিন্ন সময় হয়েছে, এর আগে হয়নি এটা বললে ভুল হবে। কিন্তু আপনি তো আপনি ধর্মের নামেই তো একটা কোনো দলের নামেই তো আপনি ইসলামী রেখেছেন, দলের পরিচয় তো আপনার ইসলামী আছে, পরে আরপিও তো বাধা দিয়ে সেটা অন্য আলোচনা, ওইটা আবার একটু বড় আলোচনা, আমি ওর মধ্যে যাচ্ছি না। কারণ সেটা ধরেন 2006, 7, 8 সালে যখন হয়েছে তখন দেখবেন অনেক দল তার ঘোষণাপত্র গঠনতন্ত্র কি লিখতে হয়েছে না, সেটা কিন্তু একটা বড় জায়গার আলোচনা। আমি 1-1.5 মিনিট ওটার উত্তর দিতে পারবো না, আমি তার মধ্যে যাচ্ছি না। আপনি এমনকি ধরেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলও তো নির্বাচন করছে, এখন আমি যদি সেটা সে আলোচনাটা না হয় আজকে আমি একটু রাখলাম। কিন্তু বলছি ধর্মের ব্যবহার এইবার প্রথম দিন থেকে যে পরিমাণ হচ্ছে তার সর্বশেষ রূপ আপনি দেখলেন না যেটা, এবং সেইখানে খালি ধর্মের কথা না, গোপনে টাকা দেওয়ার কথা। কিন্তু আমি বলতে চাই নির্বাচন কমিশন করছে কি? নির্বাচন কমিশনে সুমোটো করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আপনি একটি দলের প্রধান, তিনি নারী বিদ্বেষী যে কথাগুলো বলেছেন, নির্বাচন কমিশনের নারী নেতৃত্ব স্মারকলিপি দিয়ে বলেছে যে ওনার মনোনয়নপত্র ক্যান্সেল করা উচিত। তা আমি বলছি যে এই যে যেগুলো করছে এইবার অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি মনে করি এখনও সময় আছে, নির্বাচন কমিশনকে এ ব্যাপারে জরুরিভাবে দায়িত্ব পালন করা দরকার বলে মনে করি। এই হচ্ছে আমার এই বিষয়টা। এবার আপনি যেটা বললেন যে এর প্রভাবটা কি, আমি যতটুকু নির্বাচনে ইতিমধ্যে ধরেন আমাদের যেহেতু প্রার্থী আছে, আমি প্রায় 18-19টা কেন্দ্রে নিজেই সেখানে গিয়েছি, একেবারে গ্রাম থেকে শুরু করে শহর আর সদরে তো রাজধানীতে আছি। আমার কাছে মনে হয় না, বিশেষ করে নারী সমাজ ইতিমধ্যে ক্ষুব্ধ হয়ে গেছে তাদের কথায়। প্রথমে তারা যে একটা ইনোসেন্ট চেহারা নিয়ে আসতে চেয়েছিল একটু বাড়তি কথা বলে, মানুষের কাছে এটা পরিষ্কার, আমার ধারণা মানুষ এটাকে পক্ষে থাকবে। আপনার কথা নিয়ে আসতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে, যে নারীদের সম্পর্কে যা মন্তব্য করুক না কেন জামাতের যে আমির, কিন্তু আমরা দেখেছি যে উনি আবার তারা জামাতের পক্ষ থেকে বিভিন্ন শহরে নারীদের বড় বড় মিছিল করেছে, মিছিলে কিন্তু অনেক নারীদের অংশগ্রহণ দেখেছি। তারা বলছে যে নারীদের সুরক্ষা মর্যাদা জামাত ইসলামী নিশ্চিত করতে পারে, এবং তারা সে লক্ষ্যে আজকেও তিনি বক্তৃতা দিয়েছেন বিটিভিতে, সেটা বলেছেন। তো আমরা তো তার নারীদের শোডাউনও দেখেছি। তো তাহলে নারীরা তো জামাতের সমর্থন করছে একভাবে, না কি মনে হয়? আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আমাদের প্যানাল কোড বারবার প্যানাল কোডের, যদিও 1862 সালে প্যানাল কোড গৃহীত হচ্ছে, 60 সালে গৃহীত হচ্ছে, কার্যকর হচ্ছে 1862 থেকে। তো এটা 25 বছর গবেষণায় এটা তৈরি হচ্ছে। এরপরে টাইম টু টাইম আবার নারীর জন্য আলাদা আইন করা হচ্ছে, নারী শিশুর জন্য আলাদা করা হচ্ছে, বিশেষ আইন করা হচ্ছে। সেইখানে আপনি দেখবেন প্যানাল কোডের 374, 375, 76-এ একটা শব্দের নাম হচ্ছে ধর্ষণ বা রেপ। আমাদের জামাতের আমির সাহেব তিনি তো, আমি বলছি ওনাকে অন্য মানুষ হলে বলতামই না এটা, উনি মেডিকেল জুরিসপ্রুডেন্স তো পড়েছেন, MBBS পাস করছেন, মেডিকেল জুরিসপ্রুডেন্স তো পড়ছেন। তো উনি বললেন রেপ তো রেপই। রেপ কাকে বলে? দুইজন চরিত্রহীন অসৎ মানুষ যখন মিলিত হয়, শারীরিকভাবে মিলিত হয়, এটার নাম হলো রেপ। হোয়াট ননসেন্স ইট ইজ! আপনি আমাকে বলতেছি সারা পৃথিবীর আইনে রেপের জন্য নারীর কোনদিন শাস্তি হবে? নারীকে কোনদিন দোষী করা হয়েছে? কারণ নারীর ইচ্ছার বাইরে একটা অমানসিক পাশবিক নির্যাতনের নাম হচ্ছে রেপ। উনি বললেন যে দুইজন চরিত্রহীন নারী পুরুষের মিলনের নাম হচ্ছে রেপ। মানে নারীর এক ধরনের সম্মতি থাকেই, তার কথায় বোঝা যাচ্ছে। তো এটা কি?
এটা কি উনি নতুন নতুন এইরকম নতুন নতুন সংজ্ঞা দিচ্ছেন, পেনাল কোডের সংজ্ঞা পাল্টে নারীদের দিচ্ছেন। কর্মঘণ্টা এনে হ্যাঁ, তারা নারীদের সহজ করবেন কর্মঘণ্টা, জীবন। আপনি বলেন নারীদের কর্মঘণ্টা, তাইলে নারীদের কর্মঘণ্টা একজন নারী যদি সিও হন অফিসের বস হন, তাইলে তিনি কি এই আপনার 3 ঘন্টা আগে চলে যেতে পারবেন? তো আমি আপনি বলছি যে বা নিয়োগকর্তারা সেই নারীকে নিয়োগ দিবেন কিনা জি। এই যে এইগুলি অপসারণ হচ্ছে, আমি আপনি বলছি এইগুলো হচ্ছে ওনাদের নতুন নতুন ধারণা, যেগুলি আসলেই নারী বিরোধী। আমরা এই নারীদের পক্ষে এই কাজগুলি আমরা সময়ের অভাবে তুলে ধরতে পারছি না। আচ্ছা। যদি তুলে ধরা যায়, নারীরা ওদেরকে রুখে দাঁড়াবে। জি, কিন্তু ওই যে মিছিলের কথা বললেন, যে মিছিল তো দেখলাম তাদের, নারীদের মিছিল দেখেছি, কিন্তু সেটা তারা কেন মিছিলে এলো? আমি আপনাকে বলি, নারীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, কাউকে প্রলোভন দেখানো হচ্ছে, কাউকে ভয় দেখানো হচ্ছে, কাউকে একটু অন্য জিনিস দেওয়া প্রিন্স ভাই, হচ্ছে। সংখ্যালঘু নিয়ে আপনি মন্তব্য করেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা, বিশেষ করে নির্বাচনের পরে, এটা একটা বড় একটা বিষয়, চ্যালেঞ্জ। তো এবার সংখ্যালঘুরা, আমরা যেটা দেখেছি যে জামাতেরও কিন্তু সংখ্যালঘু প্রতিনিধি নির্বাচন করছে, এবং তারা একবার আশ্বস্ত করার চেষ্টা করছে সংখ্যালঘুদের মধ্যে যেন আক্রমণ না হয়। তো সংখ্যালঘুদের সাথে এক ধরনের আমরা একটা সমঝোতা বা আরেক ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা দেখেছি রাজনীতিতে এবার। এটা তো ভালো সাইন কিনা, কি মনে হয়? না, আমার কাছে মনে হয় বিশেষ করে ধরেন এই যে যার কথা বললেন, ওই আসনে আমাদের প্রার্থী আছে। আমি ওই আসনে 2 দিন ছিলাম ক্যাম্পেইনের জন্য, এবং ওইটা আমার খুবই পুরনো এলাকা, আমার একেবারে গ্রামে গঞ্জে চেনা জায়গা। তা আমি তো যেয়ে দেখলাম যে তাতে আশ্বস্ত না, বরঞ্চ নতুন একটা উদ্বিগ্নতার সৃষ্টি হচ্ছে। আর যে ভদ্রলোককে প্রার্থী করেছে, তিনি ওই অঞ্চলের পুরনো মানুষ, বড় ব্যবসায়ী, এখন বহু গল্প আছে, নিজের সম্পত্তি রক্ষা, নানা বিষয় টিষয় আছে। আর এর আগে অন্য আসনে আমরা জানি একটা নকশালিস্ট নেতা, তাকে কেন্দ্র করেই নানা কারণে এটা করা হয়েছিল। কিন্তু এখন এইগুলো মানুষ খুব একটা খাবে মনে হয় না। একটা স্থানীয় অনেক সময় নিজস্ব স্বার্থরক্ষা, গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্যই কাজ করবে। কিন্তু আমি মনে করি রাজনৈতিক দল খালি সরকার না, এটা না, যারা আমরা গণতন্ত্রের কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদের রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব আছে। আমি 30 সেকেন্ডে একটা খালি মন্তব্য করি নারীদের নিয়ে। আজকে আমি একটা সবাই ছিলাম, বুঝছেন ভাই, ঠাকুর ভাইকে বলছি, সেইখানে একেবারেই গার্মেন্টসের একজন নারী একটা বক্তৃতা করলেন, মানে অপূর্ব আমার কাছে মনে হচ্ছে। দেখেন, উনি বলছেন যে এই যে এক পক্ষ আছে, তারা আমাদেরকে কর্মঘণ্টা কমে ঘরে রাখতে চায়। তারা কি মনে করে যে আমরা ঘরে থাকলে ভবিষ্যতে আমরা আন্দোলন করতে পারবো না? আন্দোলন না করলে তো আমার দাবি আদায় হবে না, কেউ আমাদের ঘরে রাখতে পারবে না। আমাদের যতক্ষণ পর্যন্ত অধিকার কায়েম না হবে, আমরা রাজপথে নেমে আন্দোলন করব। তা দেখেন, আমাদের যে পার্সপেক্টিভে আলোচনা করতেছি, শ্রমিকরা মনে করতেছে তাদের, আর বলছে আমি 5 ঘন্টা করলে তো আমার টাকা কম হবে, আমি আরও বেশি কাজ করতে চাই আমার পরিবার সব রক্ষার জন্য, জীবনের মান উন্নয়নের জন্য। ওরা তো একবারও বললো না জাতীয় ন্যূনতম মজুরি কি হবে। এই হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার, ওরা যে ধর্মের কথা বললো, ওইটা একটা পুঁজিবাদী ব্যবস্থার মোড়ক ছাড়া আর কিছু না। যে ধর্ম পুঁজিবাদী ব্যবহার করছে। ঠাকুর ভাই, যে হাঁ ভোট, মানে একের ভিতর 2 আমরা দেখবো যে 12 তারিখে, একটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে হাঁ না ভোট। তো আমরা হায়ের পক্ষে এক সরকারের একটা অবস্থান দেখছি, বা প্রশাসনের একটা অবস্থান আমরা দেখছি। শেষ পর্যন্ত কি হবে, মানে জনগণ কি মানে জয়যুক্ত হতে পারে? আমি আপনাকে একটা কথা বলি, আমরা যা সবাই সম্মতি দিলাম, আমাদের কাছে আবার একটা কাগজ দিল, এটা হাই সিল মেরে দেন। জুলাই সনদে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করে নাই এখন পর্যন্ত, তারা জুলাই সনদের হায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে, এবং এদের প্রমোটার নাম হচ্ছে ডক্টর ইউনূস, উনিও চালাচ্ছেন। আমি আপনাকে বলি, হা জয়যুক্ত হলে কি না হলে কি, আমরা এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, এটাতে আমাদের নৈতিক দায় দায়িত্ব আছে। আমি মনে করি এই জুলাই সনদ হচ্ছে আমাদের অতীতের গৌরবময় একটা অধ্যায়, আমাদের বারবার মনে করিয়ে দিবে কেউ হাসিনা হয় না, হাসিনা হলে এই পরিণতি হয়। আর ভবিষ্যতে আমাদের পথ নির্দেশ করবে যে কেউ হাসিনা হয় না, এই পরিণতি হয়। তো আমি বলতেছি, গৌরবময় অধ্যায় অতীতের এবং ভবিষ্যতের পথ নির্দেশিকা, এই জিনিসটাকে একেবারেই অনর্থক, অপ্রয়োজনীয়ভাবে হানা ভোটে দেওয়া হচ্ছে। এটা বরঞ্চ পার্লামেন্ট দেওয়ার পরে, পার্লামেন্ট বসে আইন পাশ করার পরে দেওয়া হতে পারতো, যে পার্লামেন্ট আইন পাশ করেছে, আমরা আগে সবাই মিলে। কিন্তু এটা বিএনপিও তো বড় দল হিসেবে এখানে সমর্থন দিয়েছে, বা এটাকে তারা মেনে নিয়েছে এই সিদ্ধান্ত। কিন্তু এখন এসে ভিন্ন কথা মেনে নিয়েছি বলি তো স্বাক্ষর করেছে। যে প্রিন্স ভাই, আপনি হানা নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা? হানা নিয়ে আমার এক কথা হচ্ছে, এইটার কোনো আইনগত ভিত্তি নাই, আইনগত ভিত্তি নাই। আমরা গণভোট চাই, কিন্তু সেটা হচ্ছে সংবিধান নিয়ে এসে পার্লামেন্ট বসে
আমার সংবিধান পরিবর্তনের নিয়ম অনুযায়ী প্রয়োজন হলে আমরা করতাম। আমি বহুদিন ধরে বলছি এইটা বন্ধ করা উচিত, না হলে এটা একটা নতুন ধরনের সংকট তৈরি করবে। জি, নতুন ধরনের সংকট যেন তৈরি না হয় আমরা সেটাই দেখতে চাই, গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ার উত্তরণ দেখতে চাই। দর্শক যারা ছিলেন, শুনেছেন বা শুনবেন, দেখবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।